যেতটুকু পরিমাণে আমাদের দরকার অতটুকু পাচ্ছি না। 3 চ্যানেলটা পাবো আমি, এটাতে হয় না আসলে। এখন যতক্ষণই দাঁড়াইতে হবে। পাম্পে পাম্পে ঘুরেই শেষ চালকদের ছুটির দিন। দ্বিগুণ সরবরাহ সামলানো যাচ্ছে না পরিস্থিতি। সন্ধ্যা 6টাতেই বন্ধ করতে হবে দোকানপাট। যে পরিমাণ ফুয়েল বাংলাদেশে নর্মাল টাইমে দরকার, তার দ্বিগুণ ফুয়েল দিয়ে আমরা কিন্তু এখন সামাল দিতে পারছি। নীরবিত ছিল জ্বালানি চান ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দ্রুত গভীর সমুদ্র বন্দর থার্ড টার্মিনাল চালুর তাগিদ। চাপ সামলাতে চীনা ঋণের আশা। জ্বালানি সংকটের কারণে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে। তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, 5 জনের মরদেহ উদ্ধার। ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। নিহতদের পরিবার প্রতি 2 লাখ টাকা করে সহায়তার ঘোষণা। হামের প্রকোপ সারা দেশে, আরও 5 শিশুর মৃত্যু। 30 উপজেলায় টিকাদান শুরু কাল। প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে দেওয়া হবে ভিটামিন এ। জুলাই সনদ ইস্যুতে 11 দলের বিক্ষোভ। গণভোট বাতিলের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মির্জা ফখরুলের। একদিনে 4টি মার্কিন যুদ্ধ বিমান হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের। তেহরানে হামলা তেল আবিবের। যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান পেজেশকিয়ান প্রশাসনের। বীরের বেশে দেশে ফিরল অনূর্ধ্ব 20 ছাপজয়ী বাংলাদেশ দল। বিমানবন্দরে ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফের সংবর্ধনা। ছাদখোলা বাসে হাতির ঝিলের পথে ফুটবলাররা। চালকদের ছুটির দিন কাটছে ফিলিং স্টেশনে। তেল পেতে হন্যে হয়ে ঘুরছেন পাম্প থেকে পাম্পে। কেউ কেউ তেল কিনতে আসতেও ধার করছেন অন্য বাইকের তেল। অথচ ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বিপরীতে মিলছে চাহিদার 1/3। পাম্প কর্তৃপক্ষ বলছে, হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার বিষয়ে শক্ত অবস্থানে সরকার। কৃত্রিম সংকট ঠেকাতে ডিপো থেকে দেয়া হচ্ছে না অতিরিক্ত জ্বালানি। ফিলিং স্টেশনে সিরিয়ালে বাইক ঠেলে হেঁটে এগোচ্ছেন গ্রাহক। কারণ স্টার্ট করতেও ভাবতে হচ্ছে কতটা খরচ হবে জ্বালানি। তবে সে সুযোগও নেই প্রাইভেট কারে। সেলফ দেওয়ার কারণে ভালো লাগতেছে, কারণ তেল একটুও নেই। 11:30টার দিকে আমার বন্ধু ফোন দিচ্ছে, বলছে আসো তুমি তেল নিয়ে যাও। মহাখালী বাস স্ট্যান্ড থেকে হলো সিরিয়াল ধরে আসছি। 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পর মিলছে যানবাহনের জ্বালানি। কিন্তু চাপ সামাল দিতে পরিমাণ ঠিক করে দিচ্ছে কিছু পাম্প কর্তৃপক্ষ। বাইকে সর্বোচ্চ 5 আর প্রাইভেট কারে মিলছে 12 লিটার। যেতটুকু পরিমাণে আমাদের দরকার অতটুকু পাচ্ছি না। 600 কত আর 3 চ্যানেলটা পাবো আমি, এটাতে হয় না আসলে। পাম্পের দীর্ঘ লাইন যেমন ম্লান করে দিচ্ছে অফিস ছুটির দিনে তেল নেয়ার পরিকল্পনা, তেমনি পরিবারকে অবসর সময় দেওয়ার সুযোগ কেড়ে নিয়েছে জ্বালানি তেলের সংকট। সরকারের পক্ষ থেকে মজুদ ও সরবরাহ নিয়ে দ্বিধা কাটানোর দাবি গ্রাহকদের। অফিসে যাওয়া আসা করতে হয়, তেল তো করতে হবে। এখন যতক্ষণই দাঁড়াইতে হবে। সকাল 5:20 এসে এখানে সিরিয়াল দিছি, এ পর্যন্ত এখনো জ্যামে পড়ে আছে সিরিয়ালে। সরকার বলতেছে হিউজ পরিমাণ তেল আছে, 2-3 মাস চলার মতো তেল আছে। মানে আমরাই এটাকে ক্রাইসিস করতেছি। পাম্প কর্তৃপক্ষ বলছে, জ্বালানির হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা নিয়ে শক্ত অবস্থানে সরকার। কৃত্রিম সংকট ঠেকাতে অতিরিক্ত সরবরাহ করছে না ডিপো। কি পরিমাণ জ্বালানি খরচ হয় প্রতি মাসে সরকার কাছে, সেটা বিপিসি কাছে আছে না? ওরা তো সেই অনুযায়ী খরচ দিচ্ছে, আপনি যত চাবেন সেই অনুযায়ী দিবে। এদিকে রাজধানীতে এক সেমিনারে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দ্বিগুণ জ্বালানি সরবরাহ করেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। যে পরিমাণ ফুয়েল বাংলাদেশে নর্মাল টাইমে দরকার, তার দ্বিগুণ ফুয়েল দিয়ে আমরা কিন্তু এখন সামাল দিতে পারছি। জ্বালানি বিভাগের সবশেষ তথ্য, দেশে বর্তমানে ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুদ আছে প্রায় 1,92,000 টন। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাত 8টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি নাকচ। সন্ধ্যা 6টাতেই বন্ধ করতে হবে শপিং মল। বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেছেন, আপাতত 3 মাসের জন্য কার্যকর থাকবে সন্ধ্যা 6টায় শপিং মল বন্ধের সিদ্ধান্ত। তবে
ঈদুল আজহার আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পরে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানভীর রূপল। বিস্তারিত নিয়ে আলোচনা করতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। রূপল, আমরা সর্বশেষ দেখছিলাম যে জ্বালানি মন্ত্রীর সঙ্গে দোকানপাট মালিক সমিতি যারা আছেন তারা কিন্তু বৈঠক করেছেন। তারা চাচ্ছিলেন যে যেন 6টা থেকে বাড়িয়ে তাদের চাহিদা মতো সময় পর্যন্ত চালানো হয়। কি হলো সবশেষ এবং মন্ত্রী কি বললেন? রবি, তার আগে বলে নেই যে তেল নিয়ে এখন যে তেলেসমতে চলছে সেটি প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন রূপ পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সংকট কাটছেই না এবং সরকার যতই বলুক যে আসলে একদমই সংকট নেই সেরকমও না। রিপোর্টে দেখছিলাম যে বাইকের তেল নিতে আবার অন্যের তেল ধার করে যেতে হচ্ছে কারণ তার তেল নেই। আবার তবে এটা ঠিক যে জ্বালানি মন্ত্রী তিনি সংসদেও বলেছেন যে প্যানিক বাইং আসলে হচ্ছে এবং এটি অস্বীকার করার উপায় নেই, কারণ প্রত্যেকেই ধারণা করছেন যে হয়তো তেল যে কোনো সময় ফুরিয়ে যাবে। সেই ধারণা থেকেই তারা বেশি করে তেল কিনছেন এবং যার ফলে সরকার বলছে যে স্বাভাবিক রাখছে যারা সরবরাহ এবং যে পরিমাণ সরবরাহ অন্য স্বাভাবিক সময়ে রাখা হতো সেই পরিমাণ সরবরাহ রেখেও সেটি আসলে চালানো যাচ্ছে না, কারণ মানুষজন যার 3 লিটার লাগছে তিনি 6 লিটার কেনার জন্য আগ্রহী হচ্ছেন। তো এদিকে আমি বলতে চাই যে আপনি শুরু করেছিলেন যে আজকে বৈঠক হয়েছে দোকানপাট মালিক সমিতির সঙ্গেও এবং দোকানপাট মালিক সমিতির বৈঠকে তারা বলেছেন যে সরকার যে নির্ধারণ করে দিয়েছে যে 6টা পর্যন্ত দোকানপাট শপিং মল সেগুলো খোলা থাকবে, সেক্ষেত্রে 8টা পর্যন্ত দাবি করা হয়েছিল। তবে সেই দাবিটি বলা হয়েছে যে এই সংকটকালীন সময়ে সেই দাবিটি আপাতত মানা সম্ভব নয়। তবে আগামীতে যে ঈদুল আজহা আছে সেই ঈদুল আজহার সময় তারা হয়তো নতুন করে ভাববেন যে আসলে কি করা যেতে পারে। অন্যদিকে তেলের সরবরাহর বাইরেও জ্বালানি তেলের আজকের আরেকটি খবর একটু আগেই আমরা পেয়েছি, সেটি হচ্ছে 5 লাখ লিটার টন হচ্ছে ডিজেল সরকার ক্রয় করতে যাচ্ছে এবং আজকে বিশেষ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠক করেছে ভার্চুয়াল মাধ্যমে এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার নেতৃত্বে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জরুরি ভিত্তিতে 1 লাখ টন তেল কিনতেই হবে এবং এছাড়া এলএনজি আমদানি করার কথা রয়েছে, দুইটি কার্গো আমদানি করার একটি সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটি হয়েছে। অন্যদিকে আপনি জানেন যে আজকে প্রধানমন্ত্রী তিনি 9 জন ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেছেন। শীর্ষ এই ব্যবসায়ীরা তারা দাবি করেছেন যে সরকার যাতে শিল্প কারখানায় সরকার যাতে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি তেল দিতে পারে এবং এবং এই নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের হাতে, সেই প্রতিবেদনটা দেখে আসি। দেশের শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে শনিবার শীর্ষ 9 ব্যবসায়ীকে আলোচনার জন্য ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদও। বৈঠক সূত্রে জানা গেছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। সৌর বিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তাও চান তারা। বিনিয়োগ আকর্ষণে বিদেশি উদ্যোক্তাদের জন্য ই-ভিসা চালুর প্রস্তাব দেন ব্যবসায়ীরা। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে গভীর সমুদ্র বন্দর এবং শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর তাগিদ দেওয়া হয়। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে চাপে দেশের অর্থনীতি। এই চাপ মোকাবেলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে বাজেট সহায়তা চাওয়ার কথা জানান অর্থমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের
সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজ করার দাবি জানানো হয়। এনবিআর এর সংস্কারের পাশাপাশি নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে আওতা বাড়ানোর ওপর জোর দেন ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, হ্যাঁ, আমরা দেখলাম যে আসলে বিনিয়োগ আকর্ষণে বা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে ব্যবসায়ীরা সহযোগিতা চেয়েছেন। সেক্ষেত্রে সংক্ষেপে যদি বলেন কি কি বিষয় উঠে আসলো? একটি বিষয় হচ্ছে বিনিয়োগ আকর্ষণের জন্য ভিসা চালু করার কথা বলছে, যাতে জরুরি ভিত্তিতে বিনিয়োগকারীরা তারা ভিসা পেয়ে থাকেন এবং এখানের বিনিয়োগ পরিবেশ নিশ্চয়তা কী আছে সেগুলো যাচাই বাছাই করতে পারে। অন্যদিকে আমাদের বড় দুইটি মেগা প্রজেক্ট অর্থাৎ থার্ড টার্মিনাল এবং গভীর সমুদ্র বন্দর, এই দুটি ব্যবসা এবং বিনিয়োগের জন্য অন্যতম সবচেয়ে বড় মাধ্যম হতে পারে বাংলাদেশের জন্য সম্ভাবনার। সেই সম্ভাবনার গুলো যেন উন্মোচন করে দেওয়া হয় সেজন্য আজকে ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন। এবং আজকেও শুরুর দিকেই এই আপনি দেখতে পাচ্ছেন যে এই কার্ডটিতে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চয়তার দাবি করা হয়েছে এবং অর্থাৎ যেখানেই যান আপনি সেখানেই এই মুহূর্তে জ্বালানি তেল হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু। এবং নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চয়তার দাবি সেক্ষেত্রে শুধু তাদের ডিজেল বা তেল নয়, পাশাপাশি জ্বালানি বলতে গ্যাসের যে নিরবচ্ছিন্ন থাকার কথা সেটিও কিন্তু তারা দাবি করেছেন। তো এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে সরকার জ্বালানির এই পরিস্থিতিটি সেটি কীভাবে সামাল দেবে সেটি এখন দেখার বিষয়। তবে সব দিক থেকে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে। রুপুল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক, জ্বালানির সবশেষ পরিস্থিতি, সরকারের উদ্যোগ, এসব বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। এবার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার করা হয়েছে 5 জনের মরদেহ। কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন হতাহতদের পরিবারকে সহায়তা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে 1টা হঠাৎই কারখানার ভেতরে আগুন, কিছু বুঝে ওঠার আগেই বাড়ে ভয়াবহতা। কেরানীগঞ্জের কদমতলীতে সেজার্স গ্যাস প্রো নামে লাইটার তৈরির কারখানাটিতে আগুনের খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে যুক্ত হয় আরও 4টি। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কোনোখানে পানি পাই না, আমার বাড়ির তন রিজার্ভ ট্যাঙ্কি তন আমি তালা খোলা দেওয়ার পরে ওখান থেকে পানি দিয়ে প্রথম কাজটা শুরু করছি, পরে বিভিন্ন বাড়ির তন পানি জোগাড় করে আমরা পানি দিছি। স্থানীয়রা জানান কারখানাটি টিন শেড হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ও আগুনে ধসে পড়ে টিনের চাল ও দেয়াল। গ্যাসের কারখানায় আগুন লাগছে, শেষে আমি দৌড়ে আইসি, আগুন লাগছে। আগুন নেভানোর পর একে একে বের করে আনা হয় 5 জনের মরদেহ। মর্মান্তিক এই ঘটনায় স্বজন ও সহকর্মীকে হারিয়ে আমি কান্নার চোখ দিয়ে চলে আসছি দেখার জন্য, দেখি যে মানে আগুন ধা করে জ্বলতেছে। এখনো আমি আমার মার তালাশে আছি, ঠিক আছে, মা এখনো নিখোঁজ। এরকম মা আমি জানটা বাইছে, আমি কোনো রকম আইছি। ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান এর আগেও 2বার আগুন লাগায় কারখানাটি সিলগালা করা হয়। এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। এটা তো দেখছেন ভিতরে কাজ দেখেও বোঝা গেছে যে রিসেন্টলি তারা ওপেন করেছেন। আমাদের তদন্ত কমিটি যে সুপারিশ দিবে আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করব। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান নিহতদের পরিবার প্রতি 2 লাখ করে টাকা দেয়া হবে। ওনাদের চিকিৎসার দেখভাল করতে যত রকম টাকা পয়সা লাগবে মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণরূপে তা বেয়ার করবেন। উনি অত্যন্ত মানে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সুখ সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এমন হাজারো গ্যাস লাইট বিস্ফোরিত হয়েছে কারখানার আগুনে। ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠেছিল আগুন তার সাক্ষী হয়ে আছে এই ধ্বংসস্তূপ। অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তার বলি হতে হয়েছে তাজা প্রাণগুলোকে। বছরের পর বছর দেশে ঘটছে এমন আগুনের ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল, তারপরও কি টনক নড়ছে সংশ্লিষ্টদের? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। উপসর্গ নিয়ে একদিনে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। উৎকণ্ঠায় অভিভাবকরা। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে কাল। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল।
সারা দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। 15 মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ছাড়িয়েছে 5,000 আর মৃত্যু হয়েছে 94 শিশুর। শনিবারও রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেছে রোগীর চাপ। অভিভাবকরা উৎকণ্ঠায় রয়েছেন 6 মাসের কম বয়সী শিশুদের নিয়ে। ডেট 17 তারিখ দিয়েছিল, আমি 17 তারিখে দিয়েছি, কিন্তু আমি টিকাগুলো পাইনি। এর জন্য আজকে আমার বাচ্চার অবস্থা অনেকটাই খারাপ। শরীরে বিচি বিচি বের হয়েছে, তো আমরা আর বুঝি নাই কি হয়েছে। জ্বরও ছিল 102, 3 এরকম ছিল। তবে আছে কিছুটা স্বস্তির খবরও। হাসপাতাল থেকে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে অনেকেই ফিরছে বাড়ি। গত মঙ্গলবার দিন রাতের বেলা ভর্তি হয়েছিলাম, এখন আল্লাহর রহমতে সুস্থ। এখন একটু সুস্থের দিকে আছি, ডাক্তার বলছে যে আজকে ছেড়ে দেওয়া যাবে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এখনও ভর্তি হামে আক্রান্ত 3 শতাধিক শিশু। এখন পর্যন্ত এই হাসপাতালে মৃত্যু হয়েছে 2 শিশুর। আজকের দিনে আমাদের এখানে 300-র বেশি রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত আমাদের যে পেশেন্ট ফ্লো আছে সব রোগীরই চিকিৎসা করতে সক্ষম। অধিক হারে সংক্রমণ ঠেকাতে টিকা নেওয়া থাকলেও বয়সসীমার সব শিশুদের টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সঙ্গে বলছেন মেনে চলতে হবে মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি। আগের টিকা দেওয়া থাকলেও তাকে দিতে হবে, এটা যেন বাদ না যায়। যার জ্বর হবে, ঠান্ডা কাশি হবে, সে তাকে বের করা উচিত না। আর আমি যদি জানি ওই আপনার জ্বর ঠান্ডা, আমি তার কাছে যাব না। আর মাস্ক পরতে হবে। এদিকে সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার বেশি সংক্রমিত 18 জেলার 30 উপজেলায় শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাবে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায়। এই পর্যন্ত যত রুগী মিজেলে ভর্তি হয়েছে তার মধ্যে 82% রুগী হইল 5 বছর, মানে 6 মাস থেকে 5 বছরের নিচে। এই ব্র্যাকেটের ভিতরে রুগী 82%, এবং এইখানে ডেটটা বেশিও হচ্ছে। সেই কারণে আমরা ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস। হামে আক্রান্ত ও সন্দেহজনকদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাম প্রতিরোধে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি। টিকাটা দেওয়া যায়, আমরা দিয়ে যাব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশান কার্যালয়ে চলছে দলের স্থায়ী কমিটির বৈঠক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 2 মাসেরও বেশি সময় পর বিএনপির চেয়ারম্যানের যে কার্যালয় গুলশানে, সেখানে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ গেল 9 জানুয়ারি সবশেষ যেই গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়, সেই বৈঠক থেকে চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমানের নাম ঘোষিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে আজকে যে স্থায়ী কমিটির বৈঠকটি হচ্ছে, বলা যায় যে বিএনপি যে সরকার গঠন করলো তারপর এটি প্রথম তাদের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বরচন্দ্র রায়, মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকেই এখানে যুক্ত হয়েছেন। বিশেষ করে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সেলিমা রহমান এবং নজরুল ইসলাম খান। অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাস, তিনি যুক্ত হতে পারেননি। তবে এই যে গুরুত্বপূর্ণ বৈঠকটি আজ শুরু হয়েছে, এখানে নানামুখী বিষয় কিন্তু আলোচনার টেবিলে ওঠার একটি সম্ভাবনা রয়েছে। বিএনপির নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল ক্ষমতার নেয়ার পর থেকে, সেগুলো বাস্তবায়নের যে প্রক্রিয়াগুলো চলছে, সেগুলো যেমন এই দলের সর্বোচ্চ এই ফোরামে আলোচনা হবে ভবিষ্যতে কিভাবে এগিয়ে নেওয়া যায়। পাশাপাশি সংসদে বেশ সরগরম পরিস্থিতি চলছে নানাবিধ ইস্যুতে, এবং সেই ইস্যুগুলো নিয়ে বিরোধী পক্ষের যে আন্দোলনের ডাক চলছে রাজপথে, সেই আন্দোলন নিয়েও বিএনপির যে এই সর্বোচ্চ এই ফোরামটি, সেখানে কিন্তু আলোচনার ইস্যু রয়েছে। পাশাপাশি যে সংসদে যে সংরক্ষিত নারী আসন, দলের যে কাউন্সিল সম্মেলন, এই বিষয়গুলো নিয়েও কিন্তু বলা যায় যে আলোচনার স্থান পেতে পারে আজকের এই বৈঠকে। এখন পর্যন্ত এই ছিল গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে সবশেষ অবস্থা। বিএনপির চেয়ারম্যানের সভাপতিত্বে গুলশান কার্যালয়ে চলছে দলের স্থায়ী কমিটির বৈঠক। এই বৈঠকের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে।
গণভোটের রায় না মানলে সরকারকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দিয়েছে 11 দল। বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে জোট নেতারা বলেছেন, ফ্যাসিবাদ কায়েম করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বর্তমান সরকারকেও। গণভোট নিয়ে জনরায় বাস্তবায়নের দাবিতে রাজপথে 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে বাইতুল মোকাররম থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল পর্যন্ত মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলের আগে বাইতুল মোকাররম প্রাঙ্গণে 11 দলের নেতারা অভিযোগ করেন, সংস্কার এবং গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদী হয়ে উঠছে সরকার। হুঁশিয়ারি দেন, ফ্যাসিবাদ কায়েম করতে গেলে অতীতের সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে। জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। কর্মসূচিতে জ্বালানি তেল ও হামের সংক্রমণ ইস্যুতে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন 11 দলের নেতারা। সংসদের বাইরে বর্তমান সরকারের বিরুদ্ধে এই প্রথম রাজপথের কর্মসূচি দিল 11 দলীয় ঐক্য। ঐক্যের নেতাদের দাবি, দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নিতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নিলে এই কর্মসূচি আরও দীর্ঘায়িত হবে এবং রূপ লাভ করবে বৃহত্তর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতির অনুষ্ঠানে কথা বলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, সংবিধান সমুন্নত রেখে সব সংস্কার করতে চায় সরকার। ফ্যাসিস্ট যেন ফেরার সুযোগ না পায় তা মাথায় রাখতে হবে বিরোধীদের। ফ্যাসিস্ট যাদের কারণে আজকে এই অর্থনৈতিক ধ্বংস হয়ে গেছে, এই জায়গাটাকে আবার ফেরত আসতে হলে আমাদের আরও কষ্ট করতে হবে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। শনিবার দুপুরে ঝিনাইদহের ধৈলকুপা ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। এদিকে হবিগঞ্জের তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সংস্কার চায় না, এমন কথা যারা বলে তারা চরম মিথ্যাবাদী। রাজনৈতিক দল তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তারা জনগণকে বলতে চায় যে বর্তমান বিএনপি তারা জুলাই যুদ্ধকে স্বীকার করে না। এইরকম তাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা বন্ধুগণ কোনো মতেই স্বীকার করে নেওয়া যাবে না। এ সময় রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে রাজনৈতিক সংস্কারের পথ খালেদা জিয়াই শুরু করেছিলেন বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশ আইন আকারে পাশ হলে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে জেলা পরিষদের নতুন প্রশাসকদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে নির্বাচন করার স্বার্থেই নিয়োগপ্রাপ্তরা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। দলীয় বিবেচনায় পদ পেলেও সবাই জবাবদিহির আওতায় থাকবেন। অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বাতিল, প্রশাসক নিয়োগ এবং দলীয় প্রতীকে নির্বাচনে না হওয়ার যে অধ্যাদেশটি জারি করেছিল, সেটি অলরেডি বিশেষ কমিটির যাচাই বাছাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার পার্লামেন্টে ওটি আইন আকারে উত্থাপনের জন্যে মাননীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে ভোটের মাধ্যমে এটি আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। অধ্যাদেশগুলি আইন আকারে পাশ হয়ে আমাদের মন্ত্রণালয়ে যখন ভ্যাটিং হয়ে আসবে, এরপরে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করব। ওই সময় বলা যাবে যে কবে নাগাদ নির্বাচনটা হবে।
বিদের বেশি মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন অনূর্ধ্ব-20 সাবজয়ী ফুটবলাররা। বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনার পর ছাদখোলা বাসে হাতিরঝিল এমপি থিয়েটারে যাচ্ছেন তারা। এই মুহূর্তে খেলোয়াড়দের বহরের সঙ্গে আছেন সহকর্মী SM ইকবাল এবং হাতিরঝিলে আছেন সাব্বির মিথুন। সরাসরি প্রথমে যাচ্ছি SM ইকবালের কাছে। আমরা যে অপেক্ষাটা করছি জেতার, সেটা কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশ অর্জন করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর বুক চিরে আমাদের ফুটবলাররা তাদের বিজয় উল্লাস করছে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমরা এখন গুলশান 1 নম্বরে আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুটবলাররা কিন্তু চ্যান্টিং করছে। আমাদের ফুটবলাররা কিন্তু এই যে চ্যাম্পিয়ন গানটি বাজছে, সেই চ্যাম্পিয়ন গানের সঙ্গে সঙ্গে তারা তাদের বিজয় উদযাপন করছে। অসাধারণ এক মুহূর্ত, অসাধারণ এক পরিবেশ, অসাধারণ এক পরিস্থিতি, অসাধারণ এক পরিবেশ। আসলে আমরা সবাই চাই এইরকম মুহূর্ত লাল সবুজে ফিরে আসুক বারবার। আমরা সবাই চাই বারবার ফিরে আসুক এরকম অসাধারণ এক মুহূর্ত। আমরা সবাই চাই বাংলাদেশের ফুটবলে এরকম বিজয় গাথা রচিত হোক। আজকে রোনান সুলিভান, আজকে মিঠু, আজকে মোর্শেদদের হাত ধরে এই বিজয় গাথা রচিত হয়েছে। আমরা সবাই চাই পাইপলাইনে যারা রয়েছেন তারাও এইখান থেকে অনুপ্রাণিত হয়ে আবারও বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবেন, অর্জনের পথে নিয়ে যাবেন। একটা জায়গায় আসলে প্রশংসা না করলেই নয়। এই ফুটবলারগুলো তাদের লম্বা জার্নি, লম্বা ভ্রমণ ক্লান্তি সবকিছুই উপেক্ষা করে তারা কিন্তু ক্লান্তিহীনভাবে দর্শকদের যে অভিবাদন, দর্শকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন, তাদেরকে যেই উৎসাহ যোগাচ্ছেন, সেটার কিন্তু জবাব তারা দিচ্ছেন। চমৎকারভাবে তারা কিন্তু সেই জবাব দিচ্ছেন। একেবারে ক্লান্তিহীন একটা পথ চলা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মোবাইল হাতে যেভাবে পারছে এই মুহূর্তটা কিন্তু তারা স্মরণীয় করে রাখার চেষ্টা করছে। রাস্তার দুই ধারে যেভাবে পারছে তারা কিন্তু এই চ্যাম্পিয়নদের স্মৃতি ধারণ করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাদখোলা বাসের একেবারে সামনের সিটে অবস্থান করছে একেবারে সামনের সিটে রোনান সুলিভানকে আমরা দেখতে পাচ্ছি। তার ভাই ডেকলান সুলিভান পেছন থেকে উকি দিয়ে জানান দিচ্ছেন, আমিও আছি এই উদযাপনে, আমিও সাক্ষী হয়েছি লাল সবুজের এই আমাদের এই অর্জনে। অসাধারণ একটা অর্জন, অসাধারণ একটা মুহূর্ত। আমাদের লাল সবুজতে অর্জন, তারা কিন্তু একটা দাবি এরই মধ্যে তৈরি করে ফেলেছে, বা তারা একটু দাবি কিন্তু রেখেছে যে আসলে দেশের পাইপলাইন আসলে মঞ্চ পুরোপুরি প্রস্তুত এবং অপেক্ষা শুধুমাত্র চ্যাম্পিয়নদের, যারা আসলে যে কোনো সময় এখানে প্রবেশ করতে পারে সেই অপেক্ষায়। বাফুফের সভাপতি থেকে শুরু করে ক্রীড়া প্রতিমন্ত্রী যারা রয়েছেন সবাই কিন্তু একই অপেক্ষায় রয়েছে, চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার অপেক্ষা। এবং এখানের পরিস্থিতি সম্পর্কে যদি আমি বলি, অসংখ্য ফুটবল প্রেমীরা এই রাতের গভীরতা উপেক্ষা করে আসলে এখানে অপেক্ষা করছে এবং শুধুমাত্র একটা কারণে, চ্যাম্পিয়ন দলকে তারা এক নজর দেখবে, কাছ থেকে দেখবে এবং তাদের যে বিরচিত সংবর্ধনা দেয়া হবে সেটা হয়তো সেই ফুটবল প্রেমীদের জন্য বিশেষ একটা মুহূর্ত। শুধুমাত্র ফুটবল প্রেমীদের জন্য নয়, এখানে যারা রয়েছে সবার জন্য কিন্তু মুহূর্তটা বিশেষ। কারণ ভারতকে হারিয়ে যখন বাংলাদেশ দাপুটে পারফরমেন্সের মাধ্যমে সেই টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করলো, তখন কিন্তু সেটা দেশের ফুটবলের জন্য একটা বিশাল অর্জন এবং সেই অর্জনকে স্মরণীয় করে রাখতে বাফুফে স্বল্প সময়ে কিন্তু এসব প্রস্তুতি নিয়েছে এবং যাদের মধ্যে অন্যতম একটা অংশ ছিল ছাদখোলা বাসে বিজয়ীদের এয়ারপোর্ট থেকে এই
এই যে মঞ্চ আয়োজনের যে মঞ্চ সেই মঞ্চে নিয়ে আসা, এবং এর আগেও কিন্তু আমরা ছাদখোলা বাসে উদযাপনের মুহূর্ত দেখেছি। এর আগে যখন মেয়েরা সাব চ্যাম্পিয়ন হয়েছে তখন কিন্তু আমরা একই রকমের আয়োজন দেখেছিলাম, সেই একই ধারাবাহিকতায় ছেলেদের যে অনূর্ধ্ব-20 সাবজয়ী দলটা রয়েছে তাদেরকেও কিন্তু সেই ছাদখোলা বাসে যে অভ্যর্থনা সেই অভ্যর্থনা কিন্তু তারা দিয়েছে। এবং সেই যে একটা লম্বা জার্নি, অর্থাৎ মালদ্বীপ থেকে শুরু করে বিমানবন্দর থেকে হাতিঝিল পর্যন্ত যে লম্বা একটা ভ্রমণ, সেই ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে কিন্তু তাদের সামনে আরও একটা বিরচিত সংবর্ধনা অপেক্ষা করছে, যেখানে আসলে খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত রয়েছেন। এবং যতটুকু আমরা জানতে পেরেছি আজকে এই মঞ্চ থেকে একটা বড় পুরস্কারের ঘোষণা আসতে পারে এই সাবজয়ী দলের জন্য, এবং সেই দলের প্রত্যেকটা সদস্যকে কিন্তু একটা বড় ধরনের আর্থিক উপহার বা পুরস্কার যাই বলেন না কেন সেটা কিন্তু বাফুফে দিতে পারে। এবং সব মিলিয়ে এখানে যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু একটি কারণে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন দল কখন প্রবেশ করবে, এবং চ্যাম্পিয়ন দল প্রবেশ করার মধ্যেই কিন্তু এখানকার আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। এবং আমার এখানে আমি যদি আপনাকে দেখাই যে বাফুফের সভাপতি যিনি রয়েছেন, বাফুফের সভাপতির সঙ্গে এটা কথা বলবো। ভাইয়া, আপনার লাইভে ছিলাম, একটা অনন্য একটা উদ্যোগ, এটা একটা খুব কম সময় পেয়েছিলেন, এমন কম সময়ের ভিতরে এই প্রস্তুতি কেমন ছিল? না, আমাদের প্রস্তুতি তো আমরা সবসময় প্রস্তুত, টু বি অনেস্ট। আমরা সবসময় এক্সপেক্ট করি যে আমাদের দল ভালো খেলবে, জিতার মনোভাব দিয়ে খেলে, তাই আমরা এক্সপেক্ট করি যে ওনাদের সাথে সাথে আমাদের রিয়াকশন টাইম খুব শর্ট হবে। বাট উই আর প্রাউড অফ দ্য টিম অ্যান্ড আমরা হ্যাপি যেরকম একটা চ্যালেঞ্জ আমরা নিতে পারতেছি। এই যে রেনান সুলিভান আপনাকে কতটুকু মুগ্ধ করেছে, এবং অনেক দর্শকরা বলছে যে জাতীয় দল তাকে এখনই চাই, এই বিষয়ে আপনার অপিনিয়ন? হ্যাঁ, এখন প্রথম কথা হলো যে আমাদেরকে অল 23টা প্লেয়ারই মুগ্ধ করেছে, বিশেষ করে 24 নম্বর প্লেয়ার আমাদের আরিফ যে ইনজার্ড হয়েছে তার পক্ষেও আমাদের টিম খেলেছে। এই টিম স্পিরিটটা না থাকলে কিন্তু কোনো একক ব্যক্তির সম্ভব না ভালো খেলা উপহার দেওয়ার জন্য। তো সেই জায়গায় আমরা প্রাউড অফ দ্য টিম। আর জাতীয় দলে কে খেলবে না খেলবে এটা একটু সময় নিয়ে বলতে হবে, কারণ আমরা চাই আমাদের প্রত্যেকটা দলই একসাথে ধাপে ধাপে উঠুক, কারণ টিম ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট যে দলে আপনারা খেলেন। সবাই জানতে চাইছে পুরস্কারের পরিমাণটা কি পুরস্কার পাচ্ছে এই বিজয়ী দল? এটা আমিও জানতে চাচ্ছি, তা আই এম শিওর স্টেজে যখন আমরা উঠবো সবাই জানতে পারবেন, আমিও তখন জানতে পারবো অফিসিয়ালি। থ্যাংক ইউ। থ্যাংকস আ লট। দর্শক, কথা বলছিলাম বাফুফের সভাপতির সঙ্গে, খুব ব্যস্ত একটা সময় কাটাচ্ছে এখানে বিজয়ী দলকে অভ্যর্থনা দেওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতেই আসলে জানা যাবে চ্যাম্পিয়ন দলের সদস্যরা আসলে কি পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছে, এবং বাফুফে কিংবা সরকারের পক্ষ থেকে তাদের জন্য কি নির্ধারিত করা হয়েছে। আমার কাছে এমপি থিয়েটার থেকে এখন পর্যন্ত এই ছিল বিজয়ী দলকে অভ্যর্থনা দেওয়ার সবশেষ। বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনার পর ছাদখোলা বাসে হাতিরঝিল এমপি থিয়েটারে যাচ্ছেন ফুটবলাররা, আর এর সবশেষ নিয়ে আমরা যুক্ত ছিলাম সেখানে। জ্বালানি সংকট দূর করতে গ্যাস উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তামিম। দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেছেন তিনি। জানান, আমদানি নির্ভরতা বাড়ালে বৈশ্বিক মন্দার বিষয়ে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে দেশের জনগণও সংকটে পড়বে। এই সংকট এড়াতে আমদানি নির্ভরতা কমিয়ে আনা প্রয়োজন। দুটো জিনিস, একটি হচ্ছে সার্বক্ষণিক ব্যবস্থাপনা, যেটা সঞ্চালন এবং বিপণন, আর অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ করাটা সেটা পলিসি ডিসিশন, যেটা আমরা দেখেছি অতীতে এটাকে নেগলেক্ট করা হয়েছে। আমদানি নির্ভরতা বাড়ানো হলেই আমাদের বৈশ্বিক যখন কোনো সমস্যার সৃষ্টি হয় তখন বিদেশের যে সরবরাহ ব্যবস্থা এবং মূল্য, এই দুটো আমাদেরকে এফেক্ট করে। খুব বেশি নজর দিতে হবে আমাদের গ্যাস উৎপাদনের ক্ষেত্রে, কারণ আমাদের অর্থনীতিটা গ্যাস নির্ভর। এবার বাণিজ্যের সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে উঠলেও এখনো আমদানি রফতানি বাণিজ্যের গতি ধরে রেখেছে বাংলাদেশ। বিশেষ করে 2025-26 অর্থ বছরের 9 মাসে 3000-এর বেশি জাহাজে আসা 26 লাখ কন্টেইনারের পাশাপাশি 10 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। এই সময় এককভাবে 58,432 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। স্বাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পুরো মার্চ মাস জুড়ে মধ্যপ্রাচ্যে চলছে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভয়ঙ্কর প্রাণঘাতী যুদ্ধ। এর মধ্যে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট, হরমুজ প্রণালী সহ আশপাশের অঞ্চল দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল। পণ্য এবং জ্বালানিবাহী কয়েক হাজার জাহাজ আটকা পড়ায় এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি অনেকটা উত্তাল।
তবে বৈশ্বিক এই সংকটের মাঝেও 10 কোটি 42 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে 7.39%, 25 লাখ 74 হাজার কন্টেনারে 4.75% এবং 3,230টি জাহাজ হ্যান্ডেলিংয়ের মাধ্যমে 5.62% প্রবৃদ্ধির দাবি বন্দরের। চট্টগ্রাম বন্দরে যে ভেসেল টার্নারাউন্ড টাইম সেটা কমাতে পেরেছি এবং এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আমরা জিরো ওয়েটিং টাইম মেনটেন করতে পারছি। যুদ্ধের কারণে মার্চ মাসে আমদানির পরিমাণ কিছুটা কমলো উচ্চ শুল্ক হারের জ্বালানি তেল, ক্যাপিটাল মেশিনারিজ এবং খাদ্যপণ্য আমদানি থেকে রাজস্ব আয়ের ধারা ধরে রাখতে পেরেছে চট্টগ্রাম কাস্টম হাউস। বছরের যে বাকি যে সময়টা আছে আমরা আশা করি জুনে আমাদের অনেক বেশি রাজস্ব আসবে, এক্ষেত্রে হয়তো আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। যুদ্ধ আক্রান্ত এই মাসে আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বাড়লো, কমেছে রপ্তানি কন্টেনার উঠানামা। জ্বালানি তেলের একটা সংকটের মধ্যে দেশ পড়ে গেছে। এই জ্বালানি তেলের সংকটটা কিন্তু সার্বিক ব্যবসা বাণিজ্যের পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে। তবে যুদ্ধ ঝুঁকি বিবেচনায় জাহাজের পাশাপাশি কন্টেনার পরিবহন ভাড়া বাড়িয়ে দিয়েছে বিদেশি মেইনলাইন শিপিং প্রতিষ্ঠানগুলো। এই বন্দরের কন্টেনার এবং কার্গো উঠানামার পাশাপাশি জাহাজ আসার উপর নির্ভর করে দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়ে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে তিনি আরও বলেন, ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে ঢাকার ওপর চাপ নেই। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। স্থানীয় সময়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু নিয়ে ঢাকার উপর চাপ নেই বলেও জানান তিনি। Bangladesh and the United States have just such a mutually beneficial relationship, and those benefits are growing. As a result, the U.S.-Bangladesh partnership isn't just important for our two countries, it's essential. দুই দেশের ব্যবসা বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য, নিরাপত্তা সহ সহযোগিতার বিষয় নিয়েও কথা বলেন পল কাপুর। জানান, উন্নত প্রযুক্তি সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা স্বাধীনভাবে ব্যবহার করে সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে পারবে বাংলাদেশ। Evolved into cooperation on issues like health, education, disaster response, and economic growth. Today, we engage each other across a wide variety of domains: security, trade and investment, governance, regional diplomacy, the list goes on. এ সময় ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ও জনগণকে অভিনন্দন জানান পল কাপুর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। একদিনে 4টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। 2 ক্রুকে উদ্ধারের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আরেকজনের সন্ধানের রুদ্ধশ্বাস অভিযানে নেমেছে তেহরান, ওয়াশিংটন। নিখোঁজ ওই ক্রুকে জীবিত ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করেছে ইরান। এদিকে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান। তেহরান ও বৈরুতে একযোগে আক্রমণ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। যুক্তরাষ্ট্র 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি গণমাধ্যমের। শুক্রবার স্থানীয় সময় রাত থেকেই ইসরায়েলের মধ্যাঞ্চল সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে রোশ হাইয়িন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে যায়। এছাড়া ভবন এবং বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। গিভাতাইম, বীরশেবা ও শিল্পাঞ্চল নেঘেবকেও লক্ষ্যবস্তু বানানো হয়। যুক্তরাষ্ট্রের A-10 মডেলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করারও দাবি করেছে ইরান। CBS নিউজ জানায়, ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15 উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল এই যুদ্ধবিমানটি। পরে সেটিও হামলার শিকার হয়। এমনকি উদ্ধার কাজে যাওয়া মার্কিন বাহিনীর 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারও ধ্বংসের দাবি করেছে তেহরান। ভূপাতিত করা বিমানের এক নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে $66,100 পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরানি প্রশাসন। মার্কিন বাহিনীও তাদেরকে খুঁজতে উদ্ধার অভিযান চালাচ্ছে। অন্যদিকে ইস্পাহানে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে ইরান।
দেশটির হামলার জবাবে তেহরান, কারাজে এবং কুজেস্তান প্রদেশে হামলা চালায় ইসরায়েল। মানবাধিকার সংস্থার দাবি, ইরান লক্ষ্য করে একদিনে 200-র বেশি হামলা চালিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। এছাড়া লেবাননেও চলছে আগ্রাসন। এদিকে যুদ্ধবিমান ভূপাতিতের প্রভাবে ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাওয়ার দাবি করেছে ইরান। ফার্স্ট নিউজের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ওয়াশিংটনের ওই প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছে তেহরান। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে 4000 একরেরও বেশি এলাকা। স্থানীয় সময় শুক্রবার তীব্র গরমে হঠাৎ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। আবহাওয়া বিভাগ জানায়, ঘন্টায় প্রায় 50 মাইল বেগে দমকা হাওয়া বইতে থাকায় আগুন দ্রুত ছড়ায়, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতেও দাবানল দেখা দেয়। দুটি এলাকা থেকেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিল এমপি থিয়েটারে পৌঁছেছেন সাবজয়ী যুবারা। খেলোয়াড়দের সংবর্ধনা দিচ্ছে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়। এই মুহূর্তে হাতিরঝিলে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি সেখানে। খুব বেশি সময় পেতে দেখা যায়নি, তবে রিফাত কাজীর উপরেও কিন্তু প্রত্যাশার ভাগ রয়েছে এবং একজন একজন করে ফুটবলাররা এখানে ঢুকছেন। তাদের চোখে মুখে কিন্তু ভ্রমণ ক্লান্তির ছাপ নেই, বরং এমন একটা অর্জনের পরে তাদের চোখে মুখে যে উচ্ছ্বাস, তাদের যে এনার্জি, সেটা কিন্তু আসলে উল্লেখ করতেই হয়। দর্শকদের কথা বলতে হবে। মাত্র রেনান সুলিভান প্রবেশ করছেন দর্শকদের মাঝ থেকে এবং আপনি দেখতে পারবেন ক্যামেরায় লেন্সে যে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ সমর্থন তিনি পাচ্ছেন মাত্র অল্প কয়েকদিনে। নানির দেশের হয়ে খেলতে এসে যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা নিশ্চিতভাবে তাদের জন্য একটা স্মরণীয় ঘটনা। তবে ট্রফি কোথায়, এই প্রশ্নটা আপাতত দেখা যাচ্ছে। ট্রফি কোথায়? বিজয়ী দলের সদস্যরা কিন্তু প্রবেশ করেছে, তবে ট্রফি এখনো আসেনি। অধিনায়ক মিঠু চৌধুরী ট্রফি নিয়ে দৌড়ে প্রবেশ করছেন এবং উঁচিয়ে ধরলেন। এমন একটা মুহূর্ত বাংলাদেশ দলের ফুটবল প্রেমীরা তো এমন একটা মুহূর্তের জন্যই অপেক্ষা করে। এমন একটা মুহূর্তের অপেক্ষাই তো তারা করে যেখানে সবাই হাসবে, উদযাপন করবে। এবং সেই ইনজুর্ড সদস্যের হাতে এসে কিন্তু ট্রফিটা তুলে দিলেন অধিনায়ক মিঠু, দ্য ডিফেন্ডার, দ্য সেভিয়র অফ বাংলাদেশ ফুটবল টিম। এবং গোটা টুর্নামেন্ট জুড়ে সে যেভাবে খেলেছে, এবং এই ছবিটা বিশেষভাবে তুলে ধরার মতো, যে সদস্য ইনজুরির কারণে যেতে পারেনি এই টুর্নামেন্টে, সেই কিনা ট্রফিটা মঞ্চস্থ করলেন মঞ্চের একেবারে মাঝে। এবং সেই নাম্বার 5 জার্সির কথাই কিন্তু বাংলাদেশ টিম বারবার বলেছে যে সদস্য আসলে খেলতে যেতে পারেনি দুর্ভাগ্যজনকভাবে। সেই সদস্যকে কিন্তু পুনর্মিলন ঘটেছে এই মঞ্চে এসে। এবং এখানে সব থেকে বেশি আগ্রহের কেন্দ্রে রয়েছেন রোনান সুলিভান, ডেকলান সুলিভান, মিঠু থেকে শুরু করে প্রত্যেকটা সদস্য, যাদের কাঁধে চড়ে বাংলাদেশ দল এমন একটা অর্জন পেয়েছে। তারা দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জন করেছে। সেই অর্জনটা কিন্তু স্মরণীয় করে রাখতেই বাফুফের এত সব আয়োজন এবং এখানে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সাবজয়ী যুবাদের সংবর্ধনা দিচ্ছে বাফুফে ক্রীড়া মন্ত্রণালয়। আর আমরা সরাসরি ছিলাম সেই অনুষ্ঠানে হাতিরঝিলে। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নিরবিচ্ছিন্ন জ্বালানি চান ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দ্রুত গভীর সমুদ্র বন্দর 3rd টার্মিনাল চালুর তাগিদ। চাপ সামলাতে বাজেট সহায়তা দেবে চীন। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, 5 জনের মরদেহ উদ্ধার। ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। নিহতদের পরিবার প্রতি 2 লাখ টাকা করে সহায়তার ঘোষণা। এবং হামের প্রকোপ, সারা দেশে আরও 5 শিশুর মৃত্যু। 30 উপজেলায় টিকাদান শুরু কাল। প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে দেওয়া হবে ভিটামিন এ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।